এই পর্বের প্রথম পার্টটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। দেখতে চাইলে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে। আসসালামু আলাইকুম। শুরু করতে চলেছি প্রিয় প্রণয়নী সিজন 2 পর্ব 1 জান্নাত নুসরাত। কিন্তু বড় পুত্রের মুখে অমাবস্যার মতো অন্ধকার নেমে আছে। ঠোঁটে নেই এক চিলতে হাসি। আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে। রাগ করলে করুক গে, তিনি ও তার জেদ নিয়ে অটুট। বাবা ভাইয়ের এই নীরব স্নায়ুযুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল, একটু টু শব্দ করল না কেউ। আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি, তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর ওপর বিশ্বাস রাখছেন। সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব। বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। পরিবারের ভেতরে বিয়ে তিনি কোনো কালেই চাননি, আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিল। তিনি অভিমানে চেপে রেখে দাঁড়ালেন। এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন, আর পারবেন না তিনি। অসার পা বাড়ালেন নিজের রুমের দিকে, পেছনে রেখে গেলেন বিষণ্ণ হয়ে বসে থাকা আজমল আলীকে। জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলী নিজেই একটু দ্বিধায় ভুগছেন। পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতে আজমল আলী পিছু ফিরলেন। নাজমিন বেগম ও লিপি বেগমের হাসির মুখের দিকে তাকিয়ে আছেন তার দিকে। দুজন পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন, আব্বা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। মগরিবের আজান দিতেই সবাই যে যার রুমে ফিরে গেল। ড্রয়িং রুমে একা বসে রইল নাছির সাহেব, নুসরাত ও ইসরাত। বাইরে তখনও ঝুম বৃষ্টি, শব্দ তুলে বৃষ্টি হচ্ছে। মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা, বিদ্যুৎ সংযোগহীন হয়ে আছে অনেকক্ষণ। হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক আল্লাহু আকবার বলার ধ্বনি। মনোযোগ ফিরে এনে নাছির সাহেব সামনের সোফায় তাকাতেই দেখলেন নুসরাত এক পা সোফার হাতলে রেখেছে, আরেক পা তুলে রেখেছে সোফার ওপরের ফোমের ওপর। আরাম করে শুয়ে কান খোঁজাচ্ছে। ইশরাত ওনার পাশে বসে মৃদু স্বরে ওজিফা পড়ছে। নাছির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। খুশি মনে হাঁক ছুড়লেন নাজমিন বেগমের উদ্দেশ্যে। ও নাজমিন, এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো। রান্নাঘর থেকে নাজমিন বেগমের প্রত্যুত্তর করলেন হালকা গলায়, অপেক্ষা করুন। এরপর আর কোনো হাঁক আসলো না আর নাছির সাহেবের কাছ থেকে। নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে। ঝর্ণা মাংস ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে। রান্নাঘরে চারজন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো টুশব্দ নেই। এত নিস্তব্ধতা রোহিণী মেনে নিতে পারল না। নিজের আগ বাড়িয়ে যাদের সাথে কথা তুললেন বিয়ে বিষয়ক। জিজ্ঞাসা গলায় লিপি বেগমকে বললেন, বড় আপা। লিপি বেগম মশলা তৈরি করছিলেন, রোহিণীর ডাকে কেঁপে উঠলেন। হকচকে গিয়ে বললেন, এবার রোহিণী গলা খাদে নামিয়ে নিলেন। নম্রতা বজায় রেখে জিজ্ঞাসা করলেন, বড় আপা, বড় ভাইয়া বিয়েতে মত দিলেন না কেন? লিপি বেগম হাত থামে গেল। উদাস দৃষ্টিতে জায়ের দিকে তাকিয়ে বললেন, পরিবারের নাকি ভাঙন ধরবে এতে। ভাঙন ধরা হলো তো এমনিই ধরতো এতদিন, তাই না রে মেচো? নাজমিন বেগমের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন কিছুক্ষণ চুপচাপ। লিপি বেগমের প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিন বেগম, জি আপা। রোহিণী কিছু বুঝলেন না। সব তার মাথার দুহাত উপর দিয়ে গেল। ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন। রোহিণী বেগম বকা দিয়ে বললেন, বোকাটা এখনো বুঝেনি, বড় আপা বুঝিয়ে বলো। লিপি বেগম মাটির উনানে পাতিল বসিয়ে হাসলেন। ঝর্ণা বেগম হালকা ধমক দিয়ে বললেন, তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজো? দাঁড়া, আমি তোকে খুলে বলছি সব কিছু। রোহিণী বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছে। যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বললেন, তখন আবার ঠোঁটে এসে ভার করলো হাসি। ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সেটা খেয়াল করে হালকা হাসলেন। লিপি বেগম এবার বলতে শুরু করলেন, গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে, সেখানে আব্বা জায়েন ইশরাতের বিয়ের কথা তুললেন। রোহিণীর কথা থামিয়ে জিজ্ঞাসা করলেন, শুধু কি জায়েন ইশরাতের? এবার নাজমিন বেগম মৃদু স্বরে বললেন, রোহিণী অবাক গলায় জিজ্ঞাসা করলেন, তাহলে নুসরাত আর আরশের কোথা থেকে অ্যাড হলো এখানে? রোহিণী গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে। গুলি গুলি চোখ করে
চেয়ে আছেন বড় জায়েদের দিকে। তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গোল গোল চাহনি দেখে বড় জা এরা উচ্চ শব্দে হেসে উঠলেন। ঝর্ণা বেগম পারেন তো এখানে গড়াগড়ি খেয়ে হাসতেন। রোহিণী গাল ফোলালেন। 2 বছরের বাচ্চার মা হয়েও ও এখনো 18-ওর চেয়ে কিশোরীর মতো গাল ফোলান তিনি। আরেক দফা জায়রা তাকে নিয়ে হেসে গড়াগড়ি খেল। এবার বেজায় চটে গেলেন রোহিণী 3 জায়ের ওপর। রাগী গলায় বললেন, আপা তোমরা জোট বেঁধে আমাকে নিয়ে হাসছো। একদিন আমারও দিন আসবে, সেদিন তোমাকে নিয়ে আমিও হাসব। লিপি বেগম মিছিমিছি চোখ বড় করে 2 জায়ের দিকে তাকালেন। রোহিণীকে সান্ত্বনা দিয়ে বললেন, এই নাজমিন, ঝর্ণা, হাসিস কেন ওকে নিয়ে? দুটোকে ধরে লাগাবো না? ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণ পেটে চেপে রাখা হাসি ফুস করে ছেড়ে দিলেন। দুজনের হাসি দেখে লিপি বেগমও হেসে দিলেন। এরপর রোহিণী উচ্চ শব্দে হেসে দিলেন। 4 জন রমণী কোনো কারণ ছাড়াই নিজেদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরপর হাসলেন। চোখের কোণে পানি জমা হওয়ায় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে। হাসি কোনো রকমে চেপে বললেন, আর হাসবি না, আর হাসাবি না আমায়, খবরদার। লিপি বেগমের চোখ রাঙানো দেখে নাজমিন বেগম হু হা করে হেসে দিলেন। হাঁটুতে চেপে ধরে বললেন, আপা কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাবো না, তাহলে হাসি একটু হলেও কমবে। হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো এবড়োখেবড়ো হয়ে আসলো। সবাই মেনে নিলেন। তারপর যে যার কাজ গোছাতে লাগলেন। 4 জনের এক যাও কারোর দিকে ফিরে তাকালেন না কিছুক্ষণ। লিপি বেগম পাতিলে তৈল দিয়ে ডালের বড়া ভাজতে ভাজতে রোহিণীর উদ্দেশ্যে বললেন, শোন ছোট, তো আব্বা শুধু দুজনের বিয়ের কথা তুললেন, কিন্তু উনি বেঁকে বসলেন। মেজ ভাই আব্বার কথা শেষ করার আগে খুশিতে হৈ হৈ করে উঠলেন। মেজ ভাইয়ের খুশির কারণ তো বুঝতেই পারছিস, তার মেয়ে তার কাছে থাকবে, এটাই বড় ব্যাপার। এর সাথে জন্মের পরই মেজ ভাই বলেছিলেন মেয়ের বিয়ে দেবেন না তিনি, আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলিপি পাওয়ার মতো খুশি হয়েছিলেন। আমার উনিকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। জিজ্ঞাসা করলেন, কেন বেঁকে বসেছেন? জুৎসই কোনো কারণ দেখতে পারলেন না। তোরা তো জানিস আব্বা কীরকম লোক। ওনার কাছ থেকে যুক্তিসহ উত্তর না পেয়ে তেরা গলায় বললেন, তুমি কোনো জুৎসই উত্তর দিতে পারলে না হেলাল, তাই তোমার এই বেঁকে বসার জন্য শাস্তি হিসাবে ছোট ছেলের সাথে নাছিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো। রোহিণীর মুখে এক হাত চাপলেন। বিস্ময়ে তার আঁখিপোটো থেকে আঁখি গোল হয়ে বেরিয়ে আসছে। মৃদু চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, আপা বড় ভাইয়া তো এসব তোমাকে জানায়নি, তাহলে তুমি এটা কিভাবে জানলে? এবার চোর ধরা পড়ার মতো 3 যা মুখ লুকিয়ে ফেললেন ওড়নার আড়ালে। রোহিণী সন্দেহী নজরে তাকিয়ে 3 জন একসাথে বোকা হেসে নাজমিন বেগম বললেন, গোপন বৈঠকের কথা আমি শুনেছি। আপা আর ঝর্ণা 3 জন মিলে কান পেতেছি দরজার ওপাশে। আদিতে তাদের গলা তো বাজ খায়, ধীরে কথা বললে ও জোর হয়, তাই শুনতে কোনো অসুবিধা হয়নি। রোহিণী ব্যাঙের মতো হাঁ করে ফেললেন। দুঃখী চোখে জায়েদের দিকে তাকাতেই দেখলেন তারা কাঁচুমাচু করছে। কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা একা একা কান পাততে চলে গেলে, আমার সাথে নিলেন না? ঝর্ণা বেগমের সতর্ক চোখে বাইরের দিকে একবার তাকালেন। রোহিণীকে শাসিয়ে বললেন, ধীরে কথা বল ছোট, শুনতে পাবে ভাইয়ারা। আর তোকে আমরা নিয়ে যেতাম কান পাততে, ওখানে গিয়ে যদি আহান কান্না করে সেটা ভেবে আপারা আমি নিয়ে যাইনি। বাড়িতে কর্ত্রীরা ফিসফিস শব্দ করে আরও অনেক কথা বলল বাড়ির কর্তাদের নিয়ে, যা বাড়ির কর্তাদের অগোচরে রয়ে গেল। লাঠি ভর্তি রুমের ভেতর পায়চারি করছেন মেহেরুন্নেছা এদিক থেকে ওদিক। আজমল আলী বাথরুমে গিয়েছেন। হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দরজার দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে। এবার বিরক্ত হয়ে মেহেরুন্নেছা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে। হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন দরজায়, তখনই দড়াম করে ওয়াশরুমের দরজা খুলে গেল। আজমল আলী দরজা খুলে ভুরু কুঁচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন। মেহেরুন্নেছা
ও একই ভঙ্গিতে ভুরু বাঁকিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। রাগী স্বরে আজমল আলী জিজ্ঞাসা করলেন, আপনি ওগো বিয়ে দিছেন কে? হেলাল যখন রাজি হয় নাই তখন জোর করার কি দরকার ছিল? আমারে কি সব খুইলা কইবান আপনি? আজমল আলী স্ত্রীর জিজ্ঞাসা দৃষ্টিতে অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন। আরাম করে এগিয়ে আরাম করে গিয়ে বিছানায় বসলেন। হাতের লাঠি আর মোমবাতি একপাশে রেখে স্ত্রীর হাতের ইশারায় কাছে ডাকলেন। মেহেরুন্নেছা কপালে বিরক্তর ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে। রাগী চোখে স্বামীর দিকে তাকাতেই পাশ ঘেঁষে বসলেন। আজমল আলী মোটা গম্ভীর গলায় একবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন, শোনো, তোমার বড় ছেলের প্রবাসের ফেরার আর দিন কত? মেহেরুন্নেছা ভুরু বাঁকিয়ে বললেন, জিজ্ঞাসা করতে যাবেন বিয়ের সাথে প্রবাসে যাওয়ার সম্পর্ক, তার আগে বুঝে গেলেন আজমল আলী স্ত্রীর মনের কথা। আদেশ সহকারে বললেন, আগে বলো দিন কত, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া। মেহেরুন্নেছা এবার খানিকটা দমে গেলেন, হাতের আঙুল চেপে দিন গুনতে লাগলেন। গণনা শেষে মৃদু গলায় আওড়ালেন, এই তো সেই মনের সোমবার, সোমবারের পরের সোমবার, মাইনে 9 দিন পর। কিন্তু এটার সাথে বিয়ার কি সম্পর্ক আমি বুঝলাম না। আজমল আলী স্ত্রীর কাঁধে চেপে ধরলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমাকে বিশ্বাস করো তুমি? মেহেরুন্নেছা মাথা উপর নিচে নাড়ালেন। আজমল আলী মেয়েলি কণ্ঠে বললেন, তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। মেহেরুন্নেছা ভ্রু কুঞ্চিত করে ফেললেন। দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করেন, আপনি জানলেন কিভাবে? শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখন জানতে পেরেছি। মেহেরুন্নেছা আরও কিছু প্রশ্ন করতে যাবেন, আজমল আলী থামিয়ে দিলেন। তর্জনীর আঙুল তুলে ঠোঁটের ওপর রেখে দেখালেন চুপ। মেহেরুন্নেছা স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বাড়ালেন না, চুপ মেরে বসে রইলেন। তোমার ছেলে এবারে প্রবাসে গেলে আর ফিরে আসতো না, তাই 2টা সন্তান তার কাছে কিসের টানে দেশে আসবে সে? হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল। আসতে কি আমি তুমি ওকে দেখতে পেতাম না তো, তাই আমি হেলালের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার ছেলেদের না ছেড়ে মেয়েদের সাথে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়েছি। এতে করে হেলাল দেশে আসতে না চাইলে তার ছেলেরা বউয়ের টানে দেশে আসলে তাকেও আসতে হবে। আর এতে করে পারিবারিক সম্পর্কেও চির ধরবে না, ভাইয়েরা ভাইয়েরা মিলমিশ করে বেঁচে থাকবে। মেহেরুন্নেছা এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। কিছুটা চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন আরও বড় হইবার সাথে যদি ওগো নতুন কাউরে পছন্দ হয় তাহলে তখন কি হইবে? মেহেরুন্নেছার এমন প্রশ্নে মৃদু হেসে উঠলেন আজমল আলী। স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, জাইন এরকম কিছু করবে না, ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিওর, ছোটটা করলেও করতে পারে। আচ্ছা, এসব নিয়ে এখন ভেবে কি হবে? যখন হবে তখন ভেবে দেখা যাবে। সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার একটু শুয়ে আরাম করো। মেহেরুন্নেছা মাথা নাড়ালেন, স্বামীর পাশে ঘেঁষে গিয়ে শুয়ে পড়লেন বিছানার এক পাশে চিন্তামুক্ত হয়ে। কিন্তু আজমল আলী সত্যিই কি চিন্তামুক্ত হতে পারলেন? মোমবাতি জ্বালানো কক্ষে নিশাচর প্রাণীর মতো ওপরের সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সম্পর্ক স্থায়ী থাকার জন্য যে বিয়ে দিয়েছিলেন, সেই বিয়ের জন্যই পারিবারিক বিয়ের সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে, নাকি সময়ের সাথে সেটি আরও মজবুত হবে, তা সময় এবং তকদির বলে দেবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তকদিরের ওপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজলেন আজমল আলী।